গতকাল সুইজারল্যান্ডের জেনেভাতে আমেরিকা এবং ইরানের মধ্যে তৃতীয় দফায় বৈঠক হয়েছে, এটা হয়তো সকলেই জানেন। তবে এই বৈঠকের মধ্যে আমেরিকার পক্ষ থেকে উপস্থিত ছিল হচ্ছে উইটকফ, যে হচ্ছে মধ্যপ্রাচ্য বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ট্রাম্পের বিশেষ ক্ষমতা বলে, এবং ট্রাম্পের মেয়ের জামাই ছিলেন আমেরিকার পক্ষে। আর ইরানের পক্ষে যথারীতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তো এই আলোচনায় আসলে আমেরিকা আবার নতুন করে মানে তাদের সত্যগুলো রিসাফল করে এখন শুধুমাত্র একটা সত্যে আসছে, সেটা হচ্ছে ইরানকে অবশ্যই পারমাণবিক ক্ষমতা থেকে সরতে হবে, নিউক্লিয়ার এনরিচমেন্ট বন্ধ করতে হবে। এমনকি এই ধরনের কন্ডিশন দিছে যে ইরান কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম চালাতে পারবে না, পরমাণু কার্যক্রম চালাতে পারবে না। তাদের এর মধ্যে যেগুলো এনরিচমেন্ট করে 60% এনরিচমেন্ট করছে ইউরেনিয়াম, সেগুলো সব আমেরিকাকে দিয়ে দিতে হবে, এবং তাদের যে প্রধান 3টা পারমাণবিক কেন্দ্র, এই তিনোটাই বন্ধ করে দিতে হবে। এবং এর বিনিময়ে আবার আমেরিকা তাদেরকে কিছুই দিবে না আপাতত। এটা দেখে পর্যায়ক্রমে ধীরে ধীরে একটা সময় এসে আস্তে আস্তে যে নিষেধাজ্ঞাগুলো ছিল সেগুলো তুলে নিবে। মানে সুনির্দিষ্টভাবে কি কবে নিষেধাজ্ঞা তুলবে সেগুলো বলেনি। সোজা কথা, আমরা যে তোমাদের উপর হামলা করতেছি না, এটাই যথেষ্ট। তাই ইরান তো এগুলো মানবে না, কারণ ইরান কিন্তু তাদের নতুন 3টা রেড লাইন জানাই দিছে যে আমরা প্রয়োজনে এনরিচমেন্ট কমায় নিয়ে এসে ইউরেনিয়ামের 20% থেকে 12% নিয়ে আসতে পারি, 60% থেকে 20 অথবা 12 মধ্যে নিয়ে আসতে পারি। কিন্তু ইতিমধ্যে যে 400 কেজি প্লাস ইউরেনিয়াম 60% উপরে এনরিচমেন্ট আছে, এগুলো ইরানের মধ্যেই রাখবে। প্রয়োজনে রেগুলার সেটা আমেরিকার পক্ষ থেকে বা আন্তর্জাতিক আণবিক সংস্থা থেকে ওটা ভিজিট করতে পারবে যে ওগুলো দিয়ে পারমাণবিক বানানো হয় নাই। দেখেন, এইখানে আমেরিকা আসলে যে সত্যটা দিছে এটা হচ্ছে মামার বাড়ির আবদার টাইপের। মানে তুমি কিছুই করতে পারবে না, তোমাকে তাইলে হামলা করবো না, বিনিময়ে আমরা কিছুই দেবো না। তো এইটা তো ইরান মানবে না। আবার ইরান কিন্তু যে প্রধান 3টা শর্ত দিচ্ছে তার মধ্যে একটা হচ্ছে আমরা ইউরেনিয়ামের কার্যক্রম বন্ধ করব না, পারমাণবিক কার্যক্রম বন্ধ করব না, তবে ইউরেনিয়াম এনরিচমেন্ট কমাবো। আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে বলছে যে না, আমরা ব্যালিস্টিক বিষয়ে ব্যালিস্টিক মিসাইল বিষয়ে বা ড্রোন মিসাইল বিষয়ে কোনো ধরনের আলোচনা করব না। 3 নম্বর শর্ত হচ্ছে যে এগুলো মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সংগঠন আছে, যেমন হুতি, হামাস, হিজবুল্লাহ, এদের সাথে সম্পর্ক বিষয়েও আমরা কোনো আলোচনা করব না। এখন ট্রাম্প কিন্তু গতকালকে আলোচনা শুরুর আগে থ্রেট দিছে যে একদম ইরানের তো বিশাল মিসাইল বানাচ্ছে, ইরানের এমন মিসাইল বানাচ্ছে যে সেই মিসাইল চলে আসবে আমেরিকা পর্যন্ত। আবার আমেরিকারই গোয়েন্দা সংস্থা বলতেছে না, এই ধরনের কোনো কার্যক্রম ইরান করতেছে না, যে মিসাইল আমেরিকা পর্যন্ত পৌঁছাবে এই ধরনের কোনো কার্যক্রম আসলে ইরান করতেছে না। তার মানে হচ্ছে নিজের দেশেরই গোয়েন্দা সংস্থার রিপোর্টের সাথে ট্রাম্পের কথাবার্তার উল্টাপাল্টা হচ্ছে। আবার এদিকে ট্রাম্প গতকালকে বলছে যে এমন বিধ্বস্ত করব, ইরানের উপর হামলা করব, যে ইরানের মানে সব কিছু ধ্বংস করে দেব। তো এই মুহূর্তে আবার সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে ইরানের তো এর আগে আপনি 12 দিনের যুদ্ধ যখন ছিল ইরান এবং ইসরায়েলে, তখন সর্বশেষ যে হামলা চালাইলো আমেরিকা, তো তখন তো এই সব পারমাণবিক ক্ষেত্রগুলো ধ্বংস করে দিচ্ছেন, আপনিই ঘোষণা দিচ্ছেন, তাহলে এখন আবার নতুন করে কেন হামলা? সেটার উত্তর আবার ট্রাম্প দেয় নাই। এই যে কাহিনী। আবার ঘটনা কি, এখন আবার ট্রাম্প আজকে বলতেছে যে ইসরায়েল তুমি আগে হামলা করো ইরানে, তারপরে আমরা তোমাকে সাহায্য করব। মানে ইসরায়েলকে বলতেছে তোমরা আগে হামলা করো। ইসরায়েল তো সেই মানে ফাঁদে পা দিবে না। ইসরায়েল বায়না ধরছে না, অবশ্যই আমেরিকাকেই হামলা চালাইতে হবে। কারণ নেতানিয়াহু কিন্তু ইনডাইরেক্টলি বলছে যে আজকে যে আমেরিকা, সেই আমেরিকাকে বানানো হয়েছে ইহুদিরা, এই আমেরিকাকে বানাইছে। এই যে পরাশক্তি, বিশ্বের 1 নম্বর শক্তি আমেরিকা, সেইটাকে বানাইছে হচ্ছে ইহুদিরা। নেতানিয়াহু এটা বলতেছে, মানে এইভাবে থ্রেট করতেছে ট্রাম্পকে। মূলত আমেরিকার আসলে প্রশাসনের বড় একটা অংশ হচ্ছে ইহুদি সমর্থিত, এবং তারা আসলে আমেরিকার গভর্নমেন্ট ইহুদি সেন্ট্রিক, এটা সর্বজন বিদিত আজকে 30-40 বছর থেকেই। আর দেখেন, আমেরিকা যে ইরানকে এই সত্যগুলো দিচ্ছে, ইরান তো আর ইরাক বা কাতার, কুয়েত না। ইরানের ইসলামিক রিপাবলিক গার্ড আজকে 40 বছর থেকে এই ধরনের সমস্যা ফেস করে আসতেছে। তাদেরকে এরকম মনে করেন প্রেশার খাটাইলে হবে না। এটা তো আর ওই 2য় বিশ্বযুদ্ধের হিটলার না, বা 1ম বিশ্বযুদ্ধের জার্মান না, যে তাদেরকে যুদ্ধে হেরে গেছে, এখন তোমাদেরকে এইটা করতে হবে, এইটা করতে হবে, নাহলে হবে না।
এখনও তো যুদ্ধ শুরুই হয় নাই, তাতেই আমেরিকা যেসব শর্ত দিচ্ছে এই শর্তগুলোর সারমর্ম হচ্ছে আসলে যুদ্ধ হবেই। তা এখন গতকালকে যে জেনেভাতে এই আমেরিকা এবং ইরানের মধ্যে তৃতীয় দফায় বৈঠক হলো, তো এটা আমেরিকার বিভিন্ন ওয়াল স্ট্রিট সহ ওয়াশিংটন পোস্ট সহ যেসব নিউজ আসতেছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে আলোচনা আসলে ব্যর্থই হচ্ছে। আলোচনা আসলে আমেরিকার টার্গেটই নেই আলোচনা সফল করার, মূলত হয়তো কোনো কারণে সময় নিচ্ছে, এটাই যা। তবে হামলা তাকে করতেই হবে, কারণ আমেরিকার অর্থনীতি এমন বাজে অবস্থা। আর আমেরিকার অর্থনীতি সম্পর্কে অনেকেই ধারণা রাখেন যে ওরা তো ওয়ার ইকোনমি চালায়, মানে বিভিন্ন দেশে যুদ্ধ চালায়, তারপরে আশেপাশের দেশগুলোকে অস্ত্র বিক্রি করে, ওদের একটা বড় ইকোনমি সাপোর্ট এইভাবে তৈরি করে, এবং ডলারের এইভাবে কিন্তু ডলারের মূল্য বাড়ায় বা ধরে রাখে। তাই অতএব আমেরিকাকে কিন্তু হামলা করতে হবে। এখন দেখা যাক, হয়তো সবাই ভাবতেছে যে এই সপ্তাহেও এই হামলাটা হওয়ার সম্ভাবনা আছে। এখন এই হামলা হলে কি হবে? এই হামলার ক্ষেত্রে কিন্তু ইরান স্পষ্ট জানাই দিছে এবারকার তারা কিন্তু ওই গত 12 দিন যে ইসরায়েল এবং ইরানের সংঘাত হয়েছে সেখানে কিন্তু কিছুটা হলেও রাগঢাক রাখছিল হচ্ছে ইরান। কিন্তু এবারকার ইরানের স্পষ্ট ঘোষণা যে আমাদের উপর একটা হামলা, সেটা হামলা যত ছোট হামলাই হোক, সেটাকে পূর্ণাঙ্গ যুদ্ধরূপ দেব আমরা, এবং ইসরায়েলের এমন কোনো স্থাপনা আমাদের টার্গেটের বাইরে থাকবে না, প্রত্যেকটা স্থাপনা আমাদের টার্গেটে থাকবে। এবং এই ক্ষেত্রে আমরা এবারকার কোনো সামরিক বেসামরিক দেখব না। ইরান কিন্তু স্পষ্ট থ্রেট দিছে, অনেক কদিন থেকে থ্রেট দিচ্ছে। তারপরে স্পষ্ট বলে দিচ্ছে যে এই অঞ্চলে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট যত স্থাপনা আছে, তা সামরিক ঘাঁটি হোক বা তেল উত্তোলন খনিগুলো হোক, যেগুলোতে হচ্ছে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে কিন্তু ইরানের আমেরিকার কিন্তু সেভরন সহ আরও বেশ কয়েকটা কোম্পানি কাজ করে, যে মধ্যপ্রাচ্যে তেল তুলে এই খনিগুলোতে, এগুলোতে হামলা চালানোর জন্য কিন্তু ইরান থ্রেট দিছে। তো এই কারণে কিন্তু আমেরিকা একটু ভয়েও আছে, কারণ হচ্ছে একসাথে ইরানের ক্যাপাসিটি আছে একসাথে 1000-এর উপরে মিসাইল ফায়ার করার, এবং হাজার হাজার ড্রোন, তাদের যে কামাকাজি ড্রোনগুলো আছে শাহেদ সিরিজের 1, 2, 3 বিভিন্ন সিরিজের যেগুলো আছে, সেগুলো সহ একযোগে হামলা চালাইলে তাহলে কিন্তু একটু বিপদই হবে হচ্ছে আমেরিকার এত কিছুকে থামাইতে, কারণ এত কিছুকে থামানো তো সম্ভব না। আর বিশেষ করে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের সময় যে চলতেছে, সেইখানে আমেরিকা বিপুল অস্ত্র দেওয়ার কারণে ইউক্রেনকে আমেরিকার কিন্তু মিসাইল সংকট আছে। আমেরিকার একদম খোদ যে প্রধান, ওদের সামরিক বাহিনীর প্রধান, সেও কিন্তু মিডিয়াতে স্পষ্ট বলছে যে এই মুহূর্তে ইরানের সঙ্গে আমাদের যুদ্ধে যাওয়া ঠিক হবে না, কারণ আমাদের সেই পরিমাণে ক্যাপাসিটি নেই। সেটা যদি আজ থেকে 2 বছর পরে হয় তাহলে সম্ভব, কিন্তু এখন সম্ভব না। এই সব কিছু মিলায় এই জায়গাটা কিন্তু মারাত্মক পরিমাণে একটা উত্তপ্ত অবস্থা তৈরি হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা কি জানেন? এই এই যে ইরান এবং আমেরিকা, এই যুদ্ধটা কিন্তু যদি লেগে যায় তাহলে কিন্তু এর ইফেক্ট আমাদের মতন, বাংলাদেশের মতন, আমাদের মতন দেশগুলোতেও আসবে কিন্তু। কারণ হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, পার্সিয়ান গল্ফ যেটা আছে ওটার সাথে যে মহাসমুদ্রের সংযোগস্থল, তার মাঝখানে যে হরমুজ প্রণালী আছে, এইখানে যদি এই যুদ্ধটা 2 মাস বা 3 মাস গড়ায় বা আরও অধিক সময় গড়ায়, লম্বা সময়ের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু তেলের যোগান, বিশ্বের তেলের যোগান প্রায় 30% কমে যাবে। কারণ তেলের জাহাজগুলো কিন্তু বের হতে পারবে না মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশের। তখন কিন্তু এখন দেখেন রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের কারণে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আছে, তার উপরে হচ্ছে আবার যদি পার্সিয়ান গল্ফের এই রোডটা বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালী, তাহলে কিন্তু আন্তর্জাতিক বাজারে 30-40% তেলের সংকট দেখা দিবে। তার মানে এখন যে তেল 60-70-এর ঘরে ঘোরাঘুরি করতেছে ব্যারেল ক্রুড অয়েল, সেটা কিন্তু $100+ চলে গেলে এই তৃতীয় বিশ্বের দেশগুলো, বাংলাদেশের মতন দেশগুলো কিন্তু অর্থনীতি সামাল দিতে পারবে না। কারণ জ্বালানি সংকট কিন্তু পুরা দেশের ইন্ডাস্ট্রি নির্ভরশীল, ইলেকট্রিসিটি, মেডিকেল, সব কিছুতে কিন্তু জ্বালানি অনেক ইম্পর্টেন্ট বিষয়। তারপরে দেখেন আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে চায়না কিন্তু এই ইরানের ক্ষেত্রে একদম ওপেন। চায়না গতকালকে জানাই দিছে যে ইরান যে কোনো সিদ্ধান্ত নিক চায়না তার সাথে আছে, চায়না ইরানের হাত ছাড়বে না। কারণ চায়নার যে প্রতিদিন প্রতি মাসে 18 লক্ষ ব্যারেল তেল লাগে, এর মধ্যে 60-70% তেলই কিন্তু ইরান থেকে নিচ্ছে। আগে ভেনিজুলা থেকে কিছু নিত, এটা তো বন্ধ এখন, আর বাকিটুকু রাশিয়া থেকে নিচ্ছে। আর চায়নার জন্য কিন্তু এই ইরানটা হচ্ছে লাস্ট ওয়াল বলা হয়, কারণ ইরান যদি হাতছাড়া হয়ে যায় চায়নার কাছ থেকে,
তখন কিন্তু আমেরিকার একটাই ফোকাস থাকবে, সেটা হচ্ছে তাইওয়ান। আমেরিকার কিন্তু আর কোনো মধ্যপ্রাচ্যে কিন্তু আর কোনো ঝামেলা থাকবে না। একমাত্র ইরান যতক্ষণ টিকে আছে ততক্ষণ পর্যন্ত আমেরিকায় কিন্তু এঙ্গেজ থাকে হচ্ছে মধ্যপ্রাচ্যে। এখন যদি ইরানও হাত থেকে চলে যায় চায়নার, সেই ক্ষেত্রে কিন্তু আমেরিকা একদম ফ্রি হয়ে যাবে। এখন তখন হচ্ছে আমেরিকার একটাই শত্রু, চায়না। সেই জন্য চায়না কোনোভাবেই চাইবে না যে ইরান এত দ্রুত হেরে যাক বা আত্মসমর্পণ করুক। চায়না চায় যে আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধটা হোক, এবং সেটা আরও একটু লম্বা সময় গড়াক। কারণ লম্বা সময় গড়াইলেই তাইওয়ানটা চায়নার জন্য নেওয়া অনেক সহজ হবে। তো এই যে যুদ্ধ উন্মাদনা তৈরি করছে ট্রাম্প এবং নেতানিয়াহু, এটা কিন্তু পুরো বিশ্ববাসীকে এখন থ্রেটের দিকে নিয়ে যাচ্ছে। আরও দেখেন, যেখানে ট্রাম্প বলতেছে হচ্ছে এই বিষয়টাকে এত ছেলেখেলা বানায় ফেলছে যে এখন তোমরা ইসরায়েল তোমরা আক্রমণ করো, তোমরা আক্রমণ করলে আমরা তোমাদেরকে সাহায্য করব। আবার নেতানিয়াহু বলতেছে যে আমেরিকাকে না, তোমরা আগে আক্রমণ করো। মানে ইরান একটা দেশ, স্বাধীন সার্বভৌম দেশ, এবং ইরানের যে কোটি কোটি মানুষ আছে, এরা মনে হয় এদের কাছে খেলনা। আমেরিকার কাছে আর নেতানিয়াহুর কাছে খেলনার মতন মনে হচ্ছে এদের আচরণ দেখে। খোদ আমেরিকার ভিতরেও কিন্তু ইরানে হামলার বিষয়ে অনেক ধরনের নেতিবাচক ধারণা আছে। কারণ কংগ্রেস কিন্তু স্পষ্ট করে দিছে যে তুমি যেখানেই যুদ্ধ করতে পারো, সেটা সর্বোচ্চ 48 ঘন্টার, এর উপরে গড়াইতে গেলে যুদ্ধ আমাদের পারমিশন লাগবে। কংগ্রেস স্পষ্ট জানা দিচ্ছে। আর সেইখানে কিন্তু খোদ রিপাবলিকের মানে হচ্ছে যে আমেরিকা, ট্রাম্প সরকারের পক্ষের যে কংগ্রেসের মেম্বাররা আছে এবং সিনেটের মেম্বার আছে, তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হোক এটাতে আগ্রহী না। সেই ক্ষেত্রে ট্রাম্প সেই জন্য এখন নতুন পলিটিক্স করতেছে যে ইসরায়েল আগে হামলা করুক, তারপর ইসরায়েলকে যখন ফিরতি হামলা ইরান করবে, তখন তাহলে কংগ্রেসকে ট্রাম্প বুঝাইতে পারবে যে হ্যাঁ, আমি ইসরায়েলকে বাঁচাতে হবে, ইসরায়েল না বাঁচলে আমাদের মধ্যপ্রাচ্যের সকল স্বার্থ ত্যাগ করতে হবে। তো এই যে ট্রাম্পে ফেলানোর চেষ্টা করতেছে, এবং ট্রাম্প এবং নেতানিয়াহু এরকম অ্যাগ্রেসিভ ভাব দেখাচ্ছে, এটা কিন্তু ধীরে ধীরে যুদ্ধের দিকে যাচ্ছে। যুদ্ধটা লাগবে, লাগতেছে, করতেছে গত 1-1.5 মাস থেকে, কিন্তু লাগতেছে না। মূল কারণটা কেন? এটা কিন্তু ইরান, এটা কিন্তু ইরাক না, বা এটা কিন্তু কুয়েত না, এটা সিরিয়া নয় যে ওদের ওরকম আহামরি কোনো সেনাবাহিনী বা সেনাবাহিনী থাকলেও এটা অকার্যকর সেনাবাহিনী না। ইরানের সেনাবাহিনী কিন্তু বেশ শক্তিশালী, এবং ইরানের কিন্তু ড্রোন ক্যাপাসিটি ওয়ার্ল্ডের এখন নাম্বার 1 ধরা হয় তাদের ড্রোন ক্যাপাসিটি হিসাবে। মানে চায়নার পরেই তাদেরকে ধরা হয়। ইভেন আমেরিকার থেকেও ড্রোনের প্রযুক্তিতে কিন্তু ইরান অনেক আগায় আছে। ইসরায়েলের থেকে তো অবশ্যই আগে আছে। আর পাশাপাশি এদের মিসাইল ডেভেলপমেন্ট চায়নার সহযোগিতাতে একটা এক্সট্রিম লেভেলে নিয়ে গেছে। এইটা কিন্তু এই যুদ্ধ লাগলে বহু দূর গড়াবে, আর সেক্ষেত্রে কিন্তু সাফার করবে পুরা বিশ্ব।